হলো কি, আমরা হলাম সেই জাতি বা সেই লোক যে দেশ গোল্লা যাক, আমার পকেটে কি আসলো এটা হলো ইম্পর্টেন্ট। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছি না। যেই ছেলেরা হলে মানে বুড়িগঙ্গার ডাল খেত, তারা সোনারগাঁ হোটেলে এখন ক্যাফেতে বসে খায় না, রুম বুক করে তারা খায়। 347টা ইন্ডাস্ট্রি বন্ধ, তার মানে কতগুলো কর্মী বা শ্রমিক বেকার। জাপানি একটা, আমার জানা মতে জাপানি একটা ইনভেস্টার 1 বছর ধরে ঘুরছে, তাদেরকে ঘুরাচ্ছে, চিফ অ্যাডভাইজারের অফিস থেকে তাদেরকে দিতে চাচ্ছে, ব্যাংকের একজন বা দুজন এটা চাচ্ছে না। কারণ হলো কি, আমরা হলাম সেই জাতি বা সেই লোক যে দেশ গোল্লা যাক, আমার পকেটে কি আসলো এটা হলো ইম্পর্টেন্ট। আমি এই মানসিকতা এবং এই অবস্থা থেকে আমি পরিবর্তন চাই। আমি আগে বললাম যে সালমান রহমান বেক্সিমকো করে থাকতে পারে, কিন্তু বেক্সিমকো মালিক আমরা, দেশের মানুষ। তো দেশের মানুষ আমরা, মানে জনগণ, দেশের মানুষ। এটাকে কেন নষ্ট করব? এই যে গাজীর রাবার ইন্ডাস্ট্রি, গাজী গ্রুপের গাজী, দেখেন গাজী গ্রুপের এই টায়ার, ইট ওয়াজ কন্টেস্টিং অ্যান্ড ইট ওয়াজ কম্পারিজন চাইতে পুরো ওই এলাকার জনপদের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত করেছে। কে করেছে এইটা আপনাকে বুঝতে হবে, কে করেছে। ডোন্ট থিঙ্ক যে ওই চোররা যে চুরি করতে যে এটা করেছে, নো, ইট ওয়াজ ডান পারপাসফুলি। এই ব্যাপারগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে হবে না। আর এটার জন্য দরকার সোশ্যাল মোটিভেশন এবং কমিউনিটির এনগেজমেন্ট। আমাদের দেশপ্রেমের অভাব, আর আমরা অন্যদের দ্বারা প্ররোচিত হতে খুব বেশি ভালোবাসি। এখন একটা সময় আসছিল, ধরেন 5ই আগস্টের কথা বলি, আমি কিন্তু সারা ঢাকা শহর ঘুরে বেরিয়েছি, উত্তরা বলেন, ধানমন্ডি বলেন, সব ঘুরে বেরিয়েছি। তখন ছোট বাচ্চাকে কাঁধে নিয়ে পাবলিক নেমে গেছে, মা নেমেছে, বোন নেমেছে, সবাই নেমেছে। কিন্তু যে কথাটা বলল ফজলু ভাই, যে এত দ্রুত কেন এটা পরিবর্তন হয়ে গেল, তার কারণ একটাই, আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার পূরণ তো হয়ই নাই, বরঞ্চ প্রত্যাশার বিপরীত ঘটনাগুলো ঘটেছে। সেখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, বা কোনো ষড়যন্ত্র তো থাকবেই। এখন এটাকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন, এটাকে বলতে পারেন যে কিছু লোকের আকাঙ্ক্ষা, কিছু লোকের ব্যক্তিগত উন্নয়নের জন্যে রাস্তা। কিন্তু যদি আপনি এইভাবে দেখেন, এনসিপি একটা নতুন দল, ভালো তরুণদের দল, ওয়েলকাম করি, কিন্তু তারা রূপায়ণ টাওয়ারের মতন একটা এত এক্সপেন্সিভ এবং হাই কোয়ালিটির একটা বিল্ডিংয়ের 2টা ফ্লোর তারা নিয়েছে। এই টাকাটা আসে কোত্থেকে? এই টাকাটা আসে কোত্থেকে? এখন আপনি বলবেন যে বড় ভাইরা দিয়েছে, অথবা রূপায়ণ টাওয়ার আমাদেরকে স্পন্সর করেছে। তো যখনই আপনি রূপায়ণ টাওয়ারের স্পন্সরে এই মানে অফিসটা নেবেন, তখন আপনি ইউ আর অব্লিগেটেড। রূপায়ণ টাওয়ারের এগেনস্টে রূপায়ণ টাওয়ারের যত রকম আকাম কুকাম থাকবে, বা ওদের মানে নেগেটিভ যত কিছু থাকবে, সব কিছু আপনি ডিফেন্ড করবেন, বিকজ ইউ আর অব্লিগেটেড, ইউ আর টেকিং অ্যাডভান্টেজ ফ্রম দেম। তো এই জিনিসগুলোর কারণে আমরা না ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারছি না। যেই ছেলেরা হলে মানে বুড়িগঙ্গার ডাল খেত, তারা সোনারগাঁ হোটেলে এখন ক্যাফেতে বসে খায় না, রুম বুক করে তারা খায়। সো এই ডিফারেন্স। আর আপনি দেখেন ভারতের অবস্থা, দেখেন আমাদের প্রতিবেশী দেশ ভারতের অবস্থা দেখেন। 3বারের প্রধানমন্ত্রী, তিনি রাস্তা পড়ে আছে, ভাড়া দিতে পারে নাই, বাড়িওয়ালা বের করে দিয়েছে। না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীটা আলাদা, এটা প্রধানমন্ত্রী। তখন এক লোক ছবি তুলে নিয়ে গেছে, এটা যখন দিয়েছে তখন তুমি কার ছবি তুলছো? এটা বিরাট বড় করে ছাপা হয়েছে এবং হইচই পড়ে গেছে। ছাপাতে হয়েছে পরদিন, কিন্তু ওই দিনই হইচই পড়ে গেছে। বাড়িওয়ালাও জানে না যে এটা কি, মানে পেনশনের টাকাটা আসতে দেরি হয়েছে, বাড়িওয়ালাকে দিতে পারেনি। বাড়িওয়ালা তার আগে জানতোই না যে ইনি প্রধানমন্ত্রী ছিলেন। তো
জ্ঞানী জৈল সিং এর ক্ষেত্রে একই ব্যাপার, মানে তারা পলিটিক্স করতো দেশের জন্য, পলিটিক্স করতো জনগণের জন্য। আমরা এই পলিটিক্স কথাটা কেউ কয় না, হ্যাঁ। কেউ কয় না এটা। আমরা পলিটিক্স করি নিজে- আমার নিজের জন্যে, আমার পরিবারের জন্যে, আমার 14 পুরুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, নিশ্চিন্তে খেতে পারে, দেশ জাহান্নামে যায়। জাহান্নামে যাক।